স্টুডেন্টস, আবার স্বাগত তোমাদের স্মার্ট গ্যালাক্সির কোচিং সেন্টারের সায়েন্স ক্লাসে। তো স্টুডেন্টস, তোমরা যারা প্রত্যেকে আমাদের ক্লাস করছো তারা প্রত্যেকেই জানো যে তোমরা যদি আমাদের কোচিং সেন্টারে জয়েন হতে চাও, আমাদের কোচিং সেন্টারের হেড অফিস বালুরঘাটে, তোমরা যারা যারা জয়েন হতে যাচ্ছ, সে অফলাইন প্রসেসে হোক বা অনলাইন প্রসেসে হোক, তোমাদের ইনকোয়ারি গুলো এই নাম্বার থেকে করে নিতে পারবে। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে এখান থেকে ইনকোয়ারি করে নিতে পারবে কি করে আমাদের এখানে জয়েন করা যায় এবং ফ্যাসিলিটিস গুলো কি কি রয়েছে। ঠিক আছে? তো স্টুডেন্টস, আমরা যে ক্লাসগুলো এতদিন থেকে করছি সেই ক্লাসগুলোর ফিডব্যাক কি আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের প্রত্যেককে যারা করছো অলরেডি ক্লাসগুলো, তারা সবাই জানো ক্লাসগুলো কোন কোন এক্সামকে টার্গেট করছে। এছাড়া যারা নতুন যারা আমাদের ক্লাসে জয়েন হচ্ছ তাদের প্রত্যেকের জন্য বলে রাখি, আমাদের ক্লাস যেটা মেইনলি টার্গেট করছে সেটা কিন্তু নেক্সট এএনএম জিএনএম এক্সামের জন্য। এছাড়া যারা যারা ডিফেন্স এবং রেলওয়েজ গ্রুপ সি এবং ডি এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একই রকম ভাবে কার্যকর হবে। ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম কোশ্চেন কি আছে দেখো, অ্যান্টিবডি কি? এই অ্যান্টিবডি ব্যাপারটা করোনার সময় কিন্তু খুব শোনা গেছিল স্টুডেন্টস। তো তোমরা যারা যারা অ্যান্টিবডি কি সম্বন্ধে জানো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে অ্যান্টিবডি সম্বন্ধে কি বলছে দেখো, অ্যান্টিজেনের উপস্থিতিতে, ঠিক আছে, মানে যেখানে অ্যান্টিবডি তৈরি হবে সেখানে কিন্তু প্রথমে অ্যান্টিজেনকে থাকতে হবে, তাহলে অ্যান্টিজেন ছাড়া কিন্তু অ্যান্টিবডি হবে না। তাহলে কি বলছে, অ্যান্টিজেনের উপস্থিতিতে দেহের বি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন যে প্রোটিন ধর্মী উপাদান দেহকে রোগ প্রতিরোধে সাহায্য করে তাকে অ্যান্টিবডি বলে। তাহলে অ্যান্টিবডি প্রথমে কি হচ্ছে, প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী তার মানে এটা কি প্রোটিন, এটা একটা প্রোটিন। ঠিক আছে, এটা একটা প্রোটিন। অ্যান্টিবডি কিভাবে তৈরি হয় না, অ্যান্টিজেনের উপস্থিতিতে। অ্যান্টিজেনের উপস্থিতি থাকতে হবে, সেটা কি দেহের বি লিম্ফোসাইট কোষ থেকে। বি লিম্ফোসাইট কোষ থেকে উৎপন্ন হচ্ছে যে প্রোটিন তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি, অ্যান্টিজেনের উপস্থিতিতে। ঠিক আছে? তো অ্যান্টিবডি কি করে স্টুডেন্টস, অ্যান্টিবডি মূলত দেখতে ওয়াই এর মতো হয় এবং অ্যান্টিবডি কি করে, দেহের মধ্যে যে বাইরে থেকে কোনো সংক্রমণ প্রবেশ করছে কিনা, কোনো অবাঞ্ছিত বস্তু প্রবেশ করছে কিনা সেটাকে মনিটর করে অ্যান্টিবডি। অ্যান্টিবডি শরীরের বিভিন্ন অংশে থাকে, সেখানে দেখে কোথাও কেটে গেলে সেখান থেকে কোনো ভাইরাস ঢুকছে কিনা, বা নিঃশ্বাসের মাধ্যমে খাবারের মাধ্যমে কোনো প্রোটোজোয়া ভিতরে ঢুকছে কিনা, কোনো ব্যাকটেরিয়া ঢুকছে কিনা, এই সমস্ত ব্যাপার কিন্তু লক্ষ্য করে গিয়ে অ্যান্টিবডি। হ্যাঁ, অ্যান্টিবডি দেখার পরে তারপরে সেটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে গড়ে ওঠে এবং তারপরে সেটার কিন্তু প্রতিকার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হঠাৎ করে তীব্র জ্বর ও অনুচক্রিকার সংখ্যা ভয়ানক কমে গেলে কোন রোগ হয় বলে ডাক্তারবাবু সন্দেহ করবেন? উত্তরে আছে দেখো ডেঙ্গি। তো ডেঙ্গি, তাহলে এখানে কি দেখো, ডেঙ্গিকে কি করে টেস্ট করা হয় সেটা কিন্তু বলে দেওয়া হয়ে গেছে। প্রথমে কি, তীব্র জ্বর থাকতে হচ্ছে। যদি কারো তীব্র জ্বর আসে এবং তার সঙ্গে সঙ্গে কি অনুচক্রিকার সংখ্যা ভয়ানক কমে গেলে, আচ্ছা অনুচক্রিকা আমাদের শরীরে কি করে থাকে না, অনুচক্রিকা কি আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে, আমাদের রক্তটা কেটে গেলে পরে জমাট বাঁধতে সাহায্য করে, যাতে সেই সঙ্গে সঙ্গে ক্ষতস্থানটা পূরণ হয় এবং রক্ত পড়াটা বন্ধ হয়। ঠিক আছে? তো এই কাজটা করে কি অনুচক্রিকা। তো শরীরে অনুচক্রিকার টেস্ট করা হয় এবং দেখা হয় তীব্র জ্বর আছে কিনা, এবং এই দুটো যদি থাকে তাহলে কিন্তু বলা হয় যে হ্যাঁ ডেঙ্গি হতে পারে। ঠিক আছে? ডেঙ্গি কি করে হয় না, ডেঙ্গি হয় ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে ডেঙ্গু হচ্ছে এবং এর বাহককে, এর বাহক হচ্ছে এডিস মশা। এডিস মশা, এডিস মশা কি করছে, ডেঙ্গু রোগটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে এবং ডেঙ্গু রোগের ভাইরাসটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, এবং এই এডিস মশা যখন কামড় দিচ্ছে তখন কিন্তু মানুষের শরীরে ডেঙ্গু ভাইরাসের প্রবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বর হয়, যেটাকে মাপা হয় কিভাবে করে না, তীব্র জ্বর এবং অনুচক্রিকার সংখ্যা, অনুচক্রিকার সংখ্যা অনুচক্রিকার সংখ্যা যখন কমে যাচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ডেঙ্গু হতে পারে। তারপরে কি ডেঙ্গু প্রতিকারের জন্য যেগুলো নেক্সট স্টেপ সেগুলো নেওয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। স্টুডেন্টস, এই কোশ্চেন গুলো কিন্তু এএনএম এর এএনএম জিএনএম এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু যারা অলরেডি ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেন্ট্রাল ডিফেন্স বলো, স্টেট ডিফেন্স বলো, এছাড়া যারা আমাদের রেলওয়ে গ্রুপ, আগামীতে যে রেলওয়ে গ্রুপ ডি গ্রুপ সির এক্সাম হতে চলছে সেখানে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেকের জন্যই কিন্তু কার্যকর। তো স্টুডেন্টস, তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ, এবং অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেকের একটা হেল্পিং হ্যান্ডস এর প্রয়োজন, যে হাত ধরে তোমরা প্রিপারেশনটা নেবে। কারণ দেখো, তোমরা যেখান থেকেই নাও, যেখান থেকেই সেই প্রিপারেশনটা নাও, একটা কিন্তু হেল্পিং হ্যান্ডস অবশ্যই প্রয়োজনীয়।
এবং তোমরা যারা যারা মনে করছো যে আমাদের এখান থেকে আমাদের মাধ্যমে সেটা নেবে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু কল করে কি ডিটেলস আছে জেনে নিতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। জৈব প্রযুক্তির শাখা কি কি? জৈব প্রযুক্তি মানে কি? বায়ো টেকনোলজি। তো জৈব প্রযুক্তির শাখা কি কি? বায়োটেকনোলজিতে শুধু একটাই ব্যাপার না স্টুডেন্টস, এটা একটা কম্বিনেশন অফ অনেকগুলো ব্রাঞ্চেস এর কম্বিনেশন হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির মধ্যে অনেকগুলো শাখা পড়ানো হয়। সেগুলোর মধ্যে কি কি আছে দেখো। প্রথমে বলছে সবুজ জৈব প্রযুক্তি, যেটা কি মূলত কৃষি সংক্রান্ত জৈব প্রযুক্তি। এবার কৃষি সংক্রান্ত জৈব প্রযুক্তিতে কি করা হয় না, জেনেটিক্যালি মডিফাইড বীজ উৎপাদন করা হয় যাতে ফলন বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে থাকে, এই ধরনের কার্যকর্ম করা হয়, এই ধরনের পড়াশোনা করা হয় কি সবুজ জৈব প্রযুক্তিতে, যেটা মেইনলি কৃষি সংক্রান্ত জৈব প্রযুক্তি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। শ্বেত জৈব প্রযুক্তি বা শিল্প সংক্রান্ত জৈব প্রযুক্তি। শ্বেত জৈব প্রযুক্তি কোনটাকে বলছে? যেটা শিল্প সংক্রান্ত জৈব প্রযুক্তি সেটাকে বলা হচ্ছে শ্বেত জৈব প্রযুক্তি। এখানে কি করা হয় স্টুডেন্টস না, শিল্পে যে ধরনের জৈব জিনিস প্রয়োজন পড়ে সেই সমস্ত জিনিসগুলোকে ভাঙতে বা জোড়া জোড়া দিতে, এই সমস্ত কাজ করতে কিন্তু এই শ্বেত জৈব প্রযুক্তির প্রয়োজন হয়। ভাঙতে বা জোড়া দিতে বলতে হতে চাইছি যে কোষে ভেঙে ফেলা বা এক কোষের সঙ্গে আরেক কোষ জুড়ে দিয়ে নতুন কোন কোষ তৈরি করা, এই ধরনের কাজ যেখানে করা হচ্ছে কিসের? শ্বেত জৈব প্রযুক্তিতে, যেটা শিল্পে কাজে লাগে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নীল জৈব প্রযুক্তি বা জল সংক্রান্ত জৈব প্রযুক্তি। এটার আরেক নাম কিন্তু সমুদ্র জৈব প্রযুক্তিও হতে পারে। সমুদ্র সংক্রান্ত বেশিরভাগ যে সমস্ত গবেষণা করা হয় এবং জৈব প্রযুক্তির ব্যবহার যেখানে ঘটানো হয় সেই জায়গাটাকে বলা হচ্ছে কি নীল জৈব প্রযুক্তি। এছাড়া আরো দুই রকমের জৈব প্রযুক্তি আছে। একটা হচ্ছে আমাদের পরিবেশ জৈব প্রযুক্তি, আর একটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত জৈব প্রযুক্তি। ঠিক আছে, পরিবেশ আর চিকিৎসা। তো স্টুডেন্টস, আমরা সবাই জানি চিকিৎসা শাস্ত্রে কি কি ধরনের জৈব প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন ধরনের ভ্যাকসিন উৎপাদন করা হয়, বিভিন্ন ধরনের রোগ কিভাবে হচ্ছে সেগুলো নির্ণয় করার জন্য যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করা হয়। এবং পরিবেশ কি, যাতে পরিবেশ দূষণ কমানো যায়, পরিবেশ দূষণ কমানো যায় যে কি করে, তার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটা করা হয় কিসের মাধ্যমে? পরিবেশ সংক্রান্ত জৈব প্রযুক্তির মাধ্যমে। এবং চিকিৎসা সংক্রান্ত মাধ্যমে চিকিৎসার যে সমস্ত বললাম, যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিজেন কি করে তৈরি করা যায় যেগুলোর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বিভিন্ন ধরনের ভ্যাকসিন কি করে তৈরি করা যায় যেগুলোতে কোনো মারণ রোগকে আটকানো যাবে। এছাড়া ওই সমস্ত বিভিন্ন ধরনের যে জটিল রোগগুলো থাকে সেগুলোকে টেস্ট করা হবে কি করে, সেই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু চিকিৎসা জৈব প্রযুক্তিতে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এই ছিল জৈব প্রযুক্তি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। কোন যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে? তো দেখো, পৃথিবীটাকে যদি আমি একটা কমলা লেবুর মতো ধরি, তো পৃথিবী কিন্তু সম্পূর্ণ গোল না, একটু ওভাল টাইপের। হ্যাঁ, একটু ওভাল টাইপের। আর বায়ুমণ্ডলটা কি, যেখানে এইভাবে করে বায়ুমণ্ডলটা রয়েছে। তো পৃথিবীর দুই মেরুতে কিন্তু বায়ুমণ্ডল খুব কাছাকাছি। ঠিক আছে, মেরুগুলোতে কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল খুব কাছাকাছি এবং এই জায়গাগুলোতে কিন্তু ওজোন স্তরটা অনেকটাই কাছে। তো এই জন্য বলছে কি আন্টার্কটিকার ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কারণ এখানে যদি কোনো রকম দূষণ বেশি ঘটে বা এদিকেও যদি ঘটে, সেটা বিভিন্ন রকম বায়ু প্রভাব বলো, জলের প্রভাব বলো এবং পৃথিবীর যে আবর্তন গতি আছে তার ফলে কিন্তু দূষণগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, এই ছড়িয়ে পড়ার ফল হয় কি, এগুলোতে যেহেতু কাছে আছে ওজোন স্তর, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো মেইনলি কিসের দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে দেখো, বলছে এখানে ফ্রেয়ন। ফ্রেয়নের কোন রূপটা? সেটা হচ্ছে সিএফসি। সিএফসি তে এফ, ফ্রেয়ন। ঠিক আছে, ফ্রেয়ন কি? সিএফসি জাতীয় একটা গ্যাস। সিএফসির মধ্যে থাকছে ফ্রেয়ন। এই ফ্রেয়নের ফলে কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। আর এই ফ্রেয়ন উৎপাদনের ফলে যে দূষণটা হয় সেটা মেইনলি হয় সিএফসি দূষণ, এবং সিএফসি দূষণের ফলে কিন্তু আন্টার্কটিকায় ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। ধোঁয়াশা কি স্টুডেন্টস? এর আগের দিনই আমরা পড়েছি, এর আগের ক্লাসে আমরা দেখেছি, সেখানে ছিল কি আলোক রাসায়নিক ধোঁয়াশা। সেখানে অলরেডি আমি তোমাকে কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ করে দিয়েছি যে আলোক রাসায়নিক ধোঁয়াশাটা কি ধরনের হয়। সেখানে আলো এবং রাসায়নিক পদার্থের বিক্রিয়ার ফলে এক ধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়। তো ধোঁয়াশা অ্যাকচুয়ালি কি, এখানে দুইটা জিনিস মিশ্রিত আছে স্টুডেন্টস। সেটা হচ্ছে এক ধোঁয়া, আর এক হচ্ছে কুয়াশা, স্মোক আর ফগ। কুয়াশা, ধোঁয়া আর কুয়াশা মিশ্রণকে যেমন বলা হচ্ছে ধোঁয়াশা,
তেমনি স্মোক আর ফগের মিশ্রণকে কিন্তু বলা হয় স্মগ। তোমরা এটা আগের থেকে কে কে জানতে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো এই যে স্মগ বা ধোঁয়াশা, সেটা কিসের মিশ্রণের ফলে হচ্ছে? ধোঁয়া এবং কুয়াশার মিশ্রণের ফলে। তো ধোঁয়া স্টুডেন্টস বেশিরভাগ দেখা যায় কোথায়? শহরাঞ্চলে, কারণ সেখানে যানবাহন বেশি চলাচল করে। এছাড়া কলকারখানা প্রচুর থাকার জন্য সেখানে ধোঁয়ার পরিমাণটা প্রচুর দেখা যায়। এবং সেই কারণে কি হয়, মূলত শীতের সময় ফগ মানে যখন কুয়াশা নামছে, সেই কুয়াশার সঙ্গে ধোঁয়ার মিশ্রণের ফলে এক রকমের মানে খুব ঘন কুয়াশা জাতীয় একটা জিনিস সৃষ্টি হয়, যেটা চোখ জ্বালা করে, যেখানে যেখানে শ্বাসকষ্ট হয়। তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে? স্মগ বা ধোঁয়াশা। তো উত্তর তাই দিয়ে বলছে, দেখো ধোঁয়া এবং কুয়াশা মিশ্রণের নাম ধোঁয়াশা। শীতকালে কুয়াশার সঙ্গে ধোঁয়ার মিশ্রণ ঘটে, ফলে কিন্তু এর উৎপত্তি হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, জৈব বস্তুর শুষ্ক ওজনে কার্বনের পরিমাণ কত? জৈব বস্তু, যে কোনো রকমের জৈব বস্তু, ঠিক আছে, যে কোনো রকমের জৈব বস্তু, এখানে একটা মানুষকেও ধরা যেতে পারে, এখানে একটা গাছকেও ধরা যেতে পারে, ঠিক আছে। তো সেই জৈব বস্তু শুষ্ক ওজনে এর মধ্যে যত রকমের জলীয় পদার্থ আছে সেটাকে যদি বের করে দেওয়া যায়, তাহলে সেটা কি শুষ্কতা থাকবে, শুষ্ক থাকবে। এবং সেই শুষ্ক ওজনটাতে কার্বনের পরিমাণ কত? মানে আমি যদি এখান থেকে জল বের করে দিই, সেটা যে কোনো ফর্মেই হতে পারে, লিকুইড ফর্মে হতে পারে, গ্যাসীয় ফর্মে হতে পারে। এভাবে করে যদি আমি একটা জৈব বস্তুর মধ্যে জলকে বের করে দিই, সে হচ্ছে কি শুষ্ক দাঁড়িয়ে যাচ্ছে। এবং সেটাতে তখন কার্বনের পরিমাণ থাকে কত? 49 থেকে 50% মতো হয়ে থাকে। হ্যাঁ, তবে কিছু কিছু গাছের ক্ষেত্রে সেটা আপ টু 58% পর্যন্ত যায়। তবে বেশিরভাগ জৈব বস্তুর ক্ষেত্রে কিন্তু শুষ্ক ওজনে কার্বনের পরিমাণ 49% থেকে 50%-এর মধ্যে হয়। তো অ্যান্সার আসলে 49 থাকলে 49, 50 থাকলে 50, এবং 49, 50 দুই থাকলে কিন্তু 49ই হচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ দাও। স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমি পড়িয়েছি অ্যানাড্রোমাস মাছের উদাহরণ দাও। তো অ্যানাড্রোমাস মাছ কোনগুলি হয়ে থাকে? যেই সমস্ত মাছ, অ্যানাড্রোমাসের কথা বলছি, যেই সমস্ত মাছ কি করছে, তারা সমুদ্রেই বেশিরভাগ জীবন যাপনটা করে, কিন্তু শুধু প্রজননের জন্য মিষ্টি জলে আসছে বা নদীতে আসছে, এসে সেখানে ডিম পেড়ে আবার সমুদ্রে রিটার্ন যাচ্ছে, এই সমস্ত মাছকে বলা হয় অ্যানাড্রোমাস মাছ। তো এই অ্যানাড্রোমাস মাছেরই যদি আমি অপোজিট দেখি, সেই অপোজিটটা হচ্ছে কি ক্যাটাড্রোমাস মাছ। তাহলে ওগুলো যদি ওরা সমুদ্রে জীবনযাপন করে জলে মিষ্টি জল বা নদীতে আসছে প্রজননের জন্য, তাহলে এরা কি করছে? এরা সারাটা জীবন নদীতেই কাটাচ্ছে এবং প্রজননের জন্য যাচ্ছে সমুদ্রে, ঠিক আছে। তো উত্তরও তাই বলছে, দেখো নদীর মাছ যারা সমুদ্রে ডিম পাড়ে, এদের উদাহরণ কি কি? ইল ও ভেটকি। বেশিরভাগ ইল জাতীয় মাছ এবং ভেটকি মাছ, এরা কিন্তু ক্যাটাড্রোমাস জাতীয় মাছ হয়। এরা এদের সারাটা জীবন নদীতে কাটাচ্ছে, কিন্তু প্রজননের জন্য যাচ্ছে কোথায়? সমুদ্রে, ঠিক আছে। একই রকম ভাবে সমুদ্রে গিয়ে ওরা ডিম পাড়ছে, ডিম পাড়ার পর ওরা রিটার্ন চলে আসছে, এবং ডিম পাড়ার পর সেই ডিম ফুটে যখন বাচ্চা হচ্ছে, বাচ্চা হওয়ার পর সে বাচ্চা কিন্তু আবার নদীতে চলে আসছে। আবার ওই বাচ্চারা যখন বড় হয়ে প্রজননের ক্ষমতা পেয়ে যাচ্ছে, তখন তারা যাচ্ছে সমুদ্রে, সমুদ্রে গিয়ে আবার ওইভাবে ডিম পাড়ছে, ফের আবার রিটার্ন আসছে নদীতে, ঠিক আছে। তো এটা কি ক্যাটাড্রোমাস মাছের উদাহরণ। স্টুডেন্টস, যে কোনো একটা মনে রাখতে হবে, অ্যানাড্রোমাস বা ক্যাটাড্রোমাস, একটা মনে রাখলে পরে অপোজিটটা মনে থাকবে। এইভাবে করে কিন্তু তোমরা কোশ্চেন গুলোকে মনস্থ করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বায়োস্ফিয়ার কথাটি প্রথম কে ব্যবহার করেন? বায়োস্ফিয়ার কথাটি, বায়োস্ফিয়ার মানে কি? জৈব জীব বৈচিত্র্য, ঠিক আছে। জীব বৈচিত্র্য বা যেটা পৃথিবীর যে জীব বৈচিত্র্য যেটা বোঝাচ্ছে, সেটাকে বলা হয়। যদি বাংলা করা হয় বায়োস্ফিয়ারের, তাহলে কিন্তু জীব বৈচিত্র্য বোঝাবে, ঠিক আছে। তো বায়োস্ফিয়ার কথাটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী ভার্নাডস্কি। ভার্নাডস্কি, এটা এর পুরো নাম হচ্ছে ভ্লাদিমির, ভ্লাদিমির ভার্নাডস্কি। এ কত 1929 সালে বায়োস্ফিয়ার কথাটি ব্যবহার করেন। বায়োস্ফিয়ার কথাটি কি জন্য ব্যবহার করেছিল? একসঙ্গে যাতে পৃথিবীর টোটাল জীব গোষ্ঠীকে বোঝানো যায়, তার জন্য বায়োস্ফিয়ার কথাটি ব্যবহার করেছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই ধরনের কিন্তু ন্যাশনাল পার্কের কোশ্চেন প্রচুর আসবে স্টুডেন্টস, এনএম জিএনএম দের ক্ষেত্রে। এছাড়াও তোমরা যারা ডিফেন্সের প্রিপারেশন নিচ্ছ বা রেলওয়েজ এর প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু এক দুটো এরকম প্রশ্ন না থাকা নয়। এই ন্যাশনাল পার্কের কিন্তু অনেক উদাহরণ আছে আমাদের দেশে। তার মধ্যে এখানে আমি একটা কোশ্চেন নিয়েছি, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো পেরিয়ার ন্যাশনাল পার্ক যখনই মাথায় আসবে স্টুডেন্টস, মনে রাখতে হবে কেরলে অবস্থিত। এটা কেরলে যদি উল্লেখ করা থাকে যে কোন ডিস্ট্রিক্টে, অ্যান্সার গুলো হবে ইদুক্কি এবং পাথানামথিট্টা। পাথানামথিট্টা,
থিট্টা, পাথানামথিট্টা, এই দুই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বিস্তারিত পেরিয়ার ন্যাশনাল পার্ক, এবং এটা 1982 সালে নামকরণ করা হয় এবং এটার স্থায়িত্ব প্রকাশ করা হয়। এখানে কি কি সংরক্ষণ করা হয় স্টুডেন্টস? এখানে সংরক্ষণ করা হচ্ছে হাতি এবং বাঘ। ভারতের হাতি সংরক্ষণকারী যে সমস্ত ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম এবং বৃহত্তম একটা সংরক্ষণ সেন্টার হাতির জন্য, ঠিক আছে। এছাড়াও কি বাঘ, বাঘ সংরক্ষণ করা হয় এখানে, ঠিক আছে। তাহলে কোথায় রয়েছে? এটা কেরলের ইদুক্কি এবং পাথানামথিট্টা ডিস্ট্রিক্টের মধ্যে। এটা 1982 সালে এটা স্থায়িত্ব প্রকাশ করা হয় এবং হাতি ও বাঘ সংরক্ষণ করা হয় এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, প্রথম কৃত্রিম হীরক প্রস্তুত করেন কে? অনেকেই চেষ্টা করেছিল স্টুডেন্টস কৃত্রিম হীরক তৈরি করার জন্য, তবে যেটা প্রথম সাফল্য পায় সেটা পায় কিন্তু ময়সা। ময়সা পায় 1893 খ্রিস্টাব্দে। কি করেছিল? একটা কাঠ কয়লা নিয়েছিল স্টুডেন্টস, কাঠ কয়লা নিয়ে সেটাকে লোহার মধ্যে উচ্চ তাপ এবং চাপে সেটাকে রাখা হয়েছিল এবং সেটার মাধ্যমে কিন্তু প্রস্তুত হয় প্রথম কৃত্রিম হীরক, ঠিক আছে। প্রথম যে কৃত্রিম হীরক, এমনিতেও আমাদের যে প্রকৃতিতে হীরক কিন্তু সেই একই তাপ এবং চাপের ফলে উৎপন্ন হয়। সেটার এলিমেন্টটা কি থাকে? কয়লা থাকে, ঠিক আছে, কার্বন থাকে। হীরকের মেন এলিমেন্ট কি? কার্বন, ঠিক আছে। তো সেরকম একই রকম ভাবে সেও কি করেছিল? কাঠ কয়লা নিয়েছিল এবং লোহার মধ্যে খুব উচ্চ তাপ এবং চাপে রেখে হীরক প্রস্তুত করে। এরপরে কি বাণিজ্যিকগতভাবে বা কমার্শিয়াল প্রডিউসের জন্য আমেরিকার কোম্পানি জিই, জেনারেল ইলেকট্রনিক্স, সেটাকে কিন্তু বহুলভাবে তৈরি করতে শুরু করে এবং বাজারজাত করে, ঠিক আছে। তো এরকম যদি আসে যে হীরকের বাজারজাত কোন কোম্পানি করে প্রথম, সেটা জিই হবে। কিন্তু প্রথম যেটা আবিষ্কার করতে বা তৈরি করতে যিনি সাফল্য পেয়েছিলেন তিনি কিন্তু ময়সা, সেটা হচ্ছে 1893 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? একটা নলকূপের জলে খরতা কত? দেখো এইভাবে করে কিন্তু কোনোদিনও কেউ বলতে পারবে না যে কোথাকার নলকূপের জলে কতটা খরতা থাকতে পারে। দেখো কিছু কিছু জায়গায় খুব স্বাদু জল উঠছে, কোথাও থেকে খুব গন্ধওয়ালা জল উঠছে, তাই তো। নলকূপে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তবে আমরা যদি একটা গড় পরিমাপ ধরি তাহলে সেটার অ্যান্সার দাঁড়াবে কি? অ্যারাউন্ড 300 ppm। মানে ppm এর ফুল ফর্ম কি? পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। পার্টস পার মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন পার্টস এর মধ্যে যদি 300 সংখ্যা থাকে সেটা হচ্ছে একটা নলকূপের জলের স্বাভাবিক খরতা বা গড় খরতা বলা যেতে পারে, ঠিক আছে। তো এই যে জলের মধ্যে যে খরতা থাকছে সেগুলোর মধ্যে কি থাকছে? মেইনলি কার্বন ঘটিত কিছু এলিমেন্ট থাকছে। এছাড়া কি থাকছে? নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার জাতীয় পদার্থ থাকছে। এছাড়া আয়রন। এই সমস্ত পদার্থগুলি মিলিয়ে 300 ppm পর্যন্ত একটা স্বাভাবিক বা গড় খরতা একটা মানে একটা স্বাভাবিক নলকূপের জলে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পর্যায় কাকে বলে? এটা এই কার্ডটা হবে না, এখানে অ্যান্সার বা কোশ্চেনটা হবে পর্যায় কাকে বলে। তো উত্তর কি আছে দেখো, পর্যায় সারণীতে যে অনুভূমিক সারি আছে তাকে বলা হয় পর্যায়। অনুভূমিক হরাইজন্টাল যে সারিগুলো থাকে সেটাকে বলা হচ্ছে পর্যায়। এইভাবে করে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে শ্রেণী, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এভাবে করে যদি ধরি, এই লম্বা ভাবে যেগুলো থাকছে তাদেরকে বলা হচ্ছে পর্যায় এবং এইভাবে করে যেগুলো ধরা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে শ্রেণী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে চলো দেখা যাক। সবচেয়ে শক্তিশালী বিজারক পদার্থ কোনটি? অ্যান্সার কি আছে দেখো স্টুডেন্টস, অ্যান্সার আছে সিজিয়াম। তো লিথিয়ামও হয়ে থাকে, সিজিয়ামও বটে। তবে সিজিয়ামের কিছু কিছু কারণ আছে, হ্যাঁ। সিজিয়ামের কারণটা কি? সিজিয়াম প্রথমত বড় সাইজের হয়ে থাকে, আকারে বড় হয়ে থাকে। ওই জন্য বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি থাকে সেই ইলেকট্রনগুলির উপর এর কিন্তু আকর্ষণ বলটা খুব কম হয় এবং সেই কারণে সিজিয়াম প্রথমত একটা শক্তিশালী বিজারক পদার্থ হয়, বিজারক পদার্থে পরিণত হয়, ঠিক আছে। এছাড়া এর হাইড্রোজেন আকর্ষণ খুব বেশি, হাইড্রোজেন আকর্ষণ খুব বেশি হওয়ার জন্য কিন্তু সিজিয়ামকে একটা শক্তিশালী জারক পদার্থ বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ত্রিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ দাও। ত্রিক্ষারীয় অ্যাসিডের উদাহরণ স্টুডেন্টস এখানে অ্যান্সার দিয়েছে ফসফরিক অ্যাসিড। এছাড়া আরো অন্যান্য অনেক রকম অ্যাসিড হতে পারে। সেক্ষেত্রে তোমরা কি প্রথমে সংকেতটা লক্ষ্য করবে। সংকেতে কি দেওয়া আছে? H3PO4। এখানে কি হাইড্রোজেন 3টা রয়েছে, ফসফরাস রয়েছে 1টা, অক্সিজেন রয়েছে 4টা। তো এখানে হাইড্রোজেন এর যে হাইড্রোজেন ছেড়ে দেওয়ার প্রবণতা
হাইড্রোজেন বর্জন করার প্রবণতা সেটা কত, তিনটা হাইড্রোজেন ও বর্জন করতে পারবে। তাই জন্য একে বলা হচ্ছে কি ত্রিক্ষারীয় অ্যাসিড। এটা একটা খুব মানে কম শক্তিশালী বা এটার মধ্যে কোনো শক্তিশালী বলা যাবে না এই ধরনের অ্যাসিড, এবং এটা মানে শুধুমাত্র খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়, ওরকম কোনো এর বাণিজ্যিক ব্যবহার নেই বা এর এর মাধ্যমে কোনো রকম কোনো শক্তিশালী কোনো অ্যাসিড না এটা, যার ফলে খুব বেশি পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। এটা খুব সাধারণ একটা অ্যাসিড যেটা খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এবং ত্রিক্ষারীয়র কারণটা কি, হাইড্রোজেনের যে তিনটা পরমাণু আছে এটা প্রত্যেকটাকে ও বর্জন করে দেওয়ার মতো ক্ষমতা আছে, তার জন্য একে ত্রিক্ষারীয় অ্যাসিডের মধ্যে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন কি আছে দেখো। খাদ্য লবণের সংকেত কি? স্টুডেন্টস, আমরা বাড়িতে যে লবণ খেয়ে থাকি নরমালি, যে সাদা লবণ হয়, যে হোয়াইট সল্ট হয়, সেটার সংকেত কি NaCl। Na মানে কি সোডিয়াম, আর Cl তে কি হয় ক্লোরিন। তো এই দুটো মিলিয়ে কি গঠন করছে, সোডিয়াম ক্লোরাইড। তো স্টুডেন্টস এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, খাদ্য লবণের সংকেত কিন্তু সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম যখনই মাথায় আসছে তখনই লিখছি Na, ক্লোরাইডের জন্য Cl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। মানে প্রকৃতির ফলে যে আলোর বিচ্ছুরণ সৃষ্টি হয়, আমরা কি জানি আলোর বিচ্ছুরণ কোথায় হয়, সিনেমা হলের পর্দায়। কারণ কি, সিনেমা হলের পর্দায় যদি আলোর বিচ্ছুরণ না হয়, চারিদিকে আলোটা স্ক্যাটার করবে না, ছড়িয়ে পড়বে না, এবং চারিদিকে না ছড়িয়ে পড়লে পরে সব দিকে দর্শক কিন্তু দেখতে পাবে না। তো এটা আমাদের কি তৈরি করা হচ্ছে, সিনেমার পর্দায় কিন্তু আলোর বিচ্ছুরণটাকে তৈরি করা হচ্ছে, কিন্তু প্রাকৃতিক ভাবে যে আলোর বিচ্ছুরণ হয় সেটা হয় কিসে, রামধনুতে। তো রামধনু যখন উৎপন্ন হয় শুনেন, সব দিকের লোক কিন্তু, আশেপাশের লোক সেটাকে দেখতে পাচ্ছে। তো রামধনু যখন হচ্ছে সেখানে কি হচ্ছে, প্রাকৃতিক ভাবে কিন্তু আলোর বিচ্ছুরণ হচ্ছে। স্টুডেন্টসদের মাথায় রাখতে হবে, রামধনু একমাত্র প্রাকৃতিক দৃষ্টান্ত যেখানে কিন্তু আলোর বিচ্ছুরণ ঘটে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 176 ডিগ্রি ফারেনহাইটের সমান তাপমাত্রা কত? স্টুডেন্টস এখানে সমীকরণটা কিন্তু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, সমীকরণটা মাথায় রাখতে হবে যে ফারেনহাইট থেকে সেলসিয়াস কি করে বের করা হয়। তো তোমরা যারা যারা অলরেডি জানো ফারেনহাইট থেকে সেলসিয়াস কি করে বের করতে হয়, অবশ্যই কমেন্ট করবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু ডিগ্রি সেলসিয়াস মাইনাস 32 হবে এটা, ইন্টু 5/9। এটা করলে পরে কিন্তু আমরা পেয়ে যাব 176 ডিগ্রি ফারেনহাইট থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে আসার জন্য। এবার এটাকে যদি আমি উল্টে দেই, ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু ডিগ্রি ফারেনহাইট, সরি এটা ভুল হলো একটু স্টুডেন্টস, এটা উল্টো হবে, ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ইন্টু 5/9। ঠিক আছে, এখান থেকে যদি আমাকে আবার ফারেনহাইটকেও বের করতে হলে, আমি সেলসিয়াস বের করতে গেলে এখানে কি করতে হচ্ছে, ডিগ্রি ফারেনহাইটের জায়গায় 80 বসিয়ে দিয়ে মাইনাস 32 করে এটা ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে যাবে ফারেনহাইট কত হচ্ছে। আর আমি যদি সেলসিয়াস বের করতে চাই তাহলে অ্যান্সার কি হচ্ছে, সরি ফারেনহাইট যদি বের করতে চাই তাহলে অ্যান্সার কি হচ্ছে, ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু ডিগ্রি সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32। এটা করলে পরে কিন্তু আবার আমি যদি কোনো কিছুর ফারেনহাইট, কোনো সেলসিয়াসের যদি ফারেনহাইট বের করতে চাই সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে সমীকরণের মাধ্যমে কিন্তু এটা বের করা যায়। স্টুডেন্টস দেখিয়ে দিলাম সমীকরণটা কি ছিল, তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের যদি পারো আরো 2-4টা উদাহরণ দিয়ে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, সিজিএস পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত? তো বরফ গলন লিন তাপ বলতে কিসে বোঝাচ্ছে, যে তাপমাত্রার মাধ্যমে এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। বরফ গলনের বলছে, তার মানে এটা বরফ আছে, বরফটা কি, যেটা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে, এটাকে আমাকে কি করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিবর্তন করতে হবে। তার জন্য কি লাগবে, লিন তাপ। সেই লিন তাপটা কত লাগে, 80 ক্যালোরি 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম। এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো, 80 ক্যালোরি, গ্রামের উপর -1 দেওয়া আছে, এর মানে কি 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো,
জলে খাদ্য দ্রবণ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কেমন হয়? স্টুডেন্টস, এর আগের দিন তোমাদের পৃষ্ঠটানের বলেছিলাম যে পৃষ্ঠটান ব্যাপারটা কি। একটা একটা লিকুইড যখন তার প্রত্যেকটা অণুকে কাছে টানছে তখন কি হয়, সেটা এরকম একটা গোল আকার ধারণ করে, এই জন্য বৃষ্টির ফোঁটা কি গোল আকারের হয়। একই রকম ভাবে গ্লাসের মধ্যে যখন জল থাকছে তার উপরের তলটা সমান থাকছে কেন? কারণ ও প্রত্যেকটা অণু নিজের দিকে টানছে, জন্য উপরটা কিন্তু একটা পর্দার মতো আচরণ করে এবং সমান হয়ে থাকে। তো এটার মধ্যে যখন আমার লবণ মেশানো হয়, আমি যদি লবণ মিশিয়ে দিই, লবণ মিশিয়ে দেওয়ার ফলে কি হবে, এর পৃষ্ঠ টানটা কিন্তু হ্রাস পাবে, মানে এই যে বাইরের অণুগুলোকে নিজের দিকে টানছে সেটা কিন্তু ক্ষমতাটা কমে যাবে, এর ফলে কি ওভাল হয়ে যেতে পারে, ডিম্বাকৃতি হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা ছিল খাদ্য লবণে দ্রবীভূত হলে পরে কি হয়, মানে কোন রকম কোনো কিছু যদি দ্রবীভূত থাকে সেখানে পরিবর্তন হবে কিন্তু সেই লিকুইডের যে চরিত্র সেটাতে। তো এখানে যখন খাদ্য লবণ দ্রবীভূত করা হচ্ছে তখন কিন্তু এটা হ্রাস পাচ্ছে। তো লাস্ট এবং নেক্সট কোশ্চিন দেখো কি বলছে, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হয়? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি হয়? তো পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোনো বস্তুর ওজন শূন্য হয়, কারণ কি, ওজনটা পৃথিবীর উপরিতলে বেশি হওয়ার কারণ এবং পৃথিবীর কেন্দ্রে শূন্য হওয়ার কারণটা কি হয়, পৃথিবীর উপরে উপরে যখন কেউ থাকছে তখন পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এবং যখন কেউ মাঝখানে কোনো বস্তুকে রাখা হচ্ছে তখন চারিদিক থেকে আকর্ষণ আসে বলে আপাত দৃষ্টিতে এখানে কিন্তু ওজনটা শূন্য বলে অনুভব হয়। ঠিক আছে, বাইরে যখন কেন্দ্রে থাকছে তখন চারিদিকে টান থাকছে জন্য কিন্তু ওজনটা শূন্য ফিল হচ্ছে, আর যখন কেউ পৃথিবী পৃষ্ঠে থাকছে তখন কি হচ্ছে, সে কেন্দ্রের দিকে টানছে জন্য সেখানে কিন্তু ওজনটা বেশি হয়। ঠিক আছে, এই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তো স্টুডেন্টস, তোমাদের কেমন লাগলো কোশ্চেন গুলো অবশ্যই জানাবে, এবং তোমরা কি চাইছো যে এর মতো কি আরো কোশ্চেন চলতে থাকবে, এরকম চলতে থাকবে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।